এক পর্যায়ে সেরাম নিজের ফোনটা বের করে সুভান শেখের নম্বরে ডায়াল করে ফোনটা কানে তুলল। বার কয়েকবার রিং হয়ে ফোনটা কেটে গেল। এবার রাগে সেরাম তার বোধ শক্তি হারালো। সে একের পর এক কল করতেই থাকলো। অবশেষে ওপাশ থেকে সুমিষ্টি স্বরে উত্তর এলো, সুইচ অফ। সবকিছু যখন সহ্যের বাইরে চলে গেল, ঠিক সেই মুহূর্তে সুভান শেখকে অকথ্য গালাগালি করে সেরাম চলে গেল ড্রিঙ্কস কর্নারে। ড্রিঙ্কস কর্নার থেকে কোকেইন পাউডার, কটন ফিল্টার সিরিঞ্জ আর মিনারেল ওয়াটারের বোতল নিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে গেল সে। এরপর নিজের শরীরে ড্রাগস ইনজেক্ট করে উদ্ভ্রান্তে ন্যায় উঠে দাঁড়ালো এবং এলোমেলো পায়ে বিছানায় শুয়ে গেল। বেশ কিছুক্ষণের মধ্যেই সেরাম তার পরিচিত জগতে চলে গেল এবং অস্ফুট স্বরে কি যেন বিড়বিড় করতে করতে মুহূর্তেই তলিয়ে গেল গভীর ঘুমে। রেজওয়ান চৌধুরী বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সেরকম কোনো নিকট আত্মীয় না থাকায় রাজ্যের কিছু বন্ধু আর কলিগকে নিমন্ত্রণ করা হয়েছে শুধু। আর বরযাত্রী হিসেবে আছেন মির্জা সাদাব সাহিরের অফিসের সেক্রেটারি আর কয়েকজন ব্যবসায়িক বন্ধু। দুপুরের পর থেকে রেহান খুবই ব্যস্ত হয়ে পড়েছে। একমাত্র বোনে বিয়ে বলে কথা। রাজ্যের মেসেজ পেয়ে এনি দুপুরের পরই এসে পড়েছে, কিন্তু এই 5.5 ঘন্টায় এক মুহূর্তের জন্য রেহানে দেখা পায়নি সে। এতে অবশ্য তার মন আকাশে বিছাতে মেঘেরা উড়াউড়িও করছে, কিন্তু এনি তা কাউকেই বুঝতে দেয়নি। পার্লার থেকে কয়েকজন মেয়ে এসে রাজ্যকে বউ সাজাতে বসে গিয়েছে। এনি এসেই রাজ্যের 2 হাত ভরে মেহেন্দির নিখুঁত ডিজাইনে আলপনাও এঁকে দিয়েছে। সুন্দর করে অভিনব কায়দায় 2 হাতের তালুতে যুবরাজের নামখানা লিখতে মোটেও ভুল করেনি সে। নাম লেখা নিয়ে বন্ধুর মহলে কত যে হাসি তামাশা। বহুত দিন বাদে বেঞ্জির আশফিকেও আজকে অনেক খুশি লাগছে। নিজের হাতে দায়িত্ব নিয়ে সব কিছু খেয়াল রাখছেন তিনি। আজকে মোটেও তাকে কোনো খবিস রাগে বরজাত অফিসার বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে সে রাজ্যের খুব কাছের কেউ। বেঞ্জির আশফির হাসি খুশি ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রাজ্যের বুক ভেঙে কান্না এলো। সহসাই তার মনে হলো, দায়িত্ব বড় অদ্ভুত জিনিস। নিখুঁতভাবে এমন দায়িত্ব পালন করতে কজন পারে। রাজ্য মনে মনে বলে উঠল, আমি আপনার রেগে যাবার কারণ আজ বুঝতে পেরেছি স্যার। ভবিষ্যতে আমি আর কোনো কাজে শালিপনা করব না, প্রমিস। রাজ্যের ভাবনার মাঝেই হঠাৎই হন্তদন্ত হয়ে রেহান দৌড়ে ছুটে এসে খবর জানালো, বর আসছে। এই খবর পুরো বাড়ি ছড়িয়ে যেতেই রাজ্যের কানেও চলে এলো। পার্লারে মেয়েটা তখন মেকআপের শেষ কাজ করছিল। বর আসার খবর শুনে ভয়ে রাজ্যের মুখ পাংশুটে ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎই অজানা আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে 2 চোখ ছলছল করে উঠল তার। রাজ্যের মনে ভয় এনি বুঝতে পারল। তাই সে রাজ্যকে বুকে জড়িয়ে হাতের ইশারায় পার্লারের মেয়েগুলোকে রুমের বাইরে চলে যেতে নির্দেশ দিল। এনি নির্দেশ পেতেই মেয়েগুলো তার ব্যাগপত্র নিয়ে রুমের বাইরে বেরিয়ে যেতেই দরজা লক করে দিল এনি। তারপর রাজ্যকে সাহস দিয়ে বলে উঠল, ভয়ের কিছুই নেই। যুবরাজ বাড়ির বাইরে তার নিজস্ব লোক সেটিং করে রেখেছে, আর আমরা তো আছি। তোর কি মনে হয় আমরা শুধু বিয়ে খেতে এসেছি? আজ তোদের পুরো পরিবারে সেফটির দায়িত্ব আমাদের। তুই ভয় না পেয়ে জাস্ট রিল্যাক্স হয়ে চিল কর। নিজের জীবন দিয়ে হলেও তোর ভাইকে আমি প্রটেক্ট করব। তুই একদম চিন্তা করিস না, প্রমিস। কথাগুলো শক্ত কণ্ঠে বলে রাজ্যকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে রিল্যাক্স করার চেষ্টা চালালো এনি। এনি দেওয়া সাহসে রাজ্য কিছুটা স্বস্তি পেল, তবুও ভয় পুরোপুরি কাটল না তার। রাজ্য তখন কাঁদো কাঁদো গলায় বলে উঠল এনিকে, সেরামকে একদমই বিশ্বাস নেই রে। দাদাভাইকে পেলে এবার আর সে ছাড়বে না। আমরা দাদাভাইকে এবার হারালে আর বাঁচব না রে এনি। এনি তখন বলে উঠল রাজ্যের মাথায় হাত বুলিয়ে নম্র কণ্ঠে, কিচ্ছু হবে না ওনার, তুই আমার উপর ভরসা রাখ। রাজ্য তখন বলে উঠল, তুই কি দাদাভাইকে ভালোবাসিস? রাজ্যে এহেন আকস্মিক প্রশ্নে ভরকে গেল এনি। নিজের থেকে রাজ্যকে ছাড়িয়ে এদিকে সেদিকে মুখ ঘুরিয়ে খুক খুক করে কাঁদতে লাগলো শুধু। এনি অবস্থা দেখে রাজ্য বলে উঠল, আমি জানি তুই দাদাভাইকে ভালোবাসিস। আমার চোখে ফাঁকি দিয়ে তুই অক্ষম হয়েছিস এনি রহমান। রাজ্যে এমন জিজ্ঞাসাবাদে লজ্জায় রাঙা হলো এনি। রাজ্যের প্রশ্নে উত্তর কি দেবে সেটাই মস্তিষ্কে হাতড়ে খুঁজতে লাগলো শুধু। অবশেষে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে অযথায় এটা সেটা ধরে নাড়াচাড়া করতে লাগলো এনি। এনি অবস্থা দেখে রাজ্য বলে উঠল, আমার দাদা ভাইকে বিয়ে করবি তুই? প্রত্যুত্তরে এনি বলে উঠল, জানি না। তখন রাজ্য বলে উঠল, আলবাত জানিস, বল বিয়ে করবি। এনি তখন বলে উঠল, যদি বলি হ্যাঁ করব তাহলে কি করবি? তখন রাজ্য বলে উঠল, কি করব আবার, বিয়ে দেব তোদের। এনি তখন বলে উঠল, আচ্ছা তাহলে তো দাদা ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দে। আমি তার সারা জীবনের খেয়াল রাখবো, কখনো কষ্ট পেতে দেব না।
ছোট বাচ্চার মতো বুকের ভেতর আগলে রাখবো তাকে। দরজা ওপাশ থেকে কেউ একজন সবগুলো কথা শুনে লজ্জায় মুচকি হেসে মাথা চুলকে নিজের কক্ষে চলে গেল। বরপক্ষ এসেছে আরো আধ ঘন্টা আগে। কাজী সাহেব তার পেপারগুলো রেডি করে যুবরাজের কাছে পাঠিয়ে দিলেন। কোনো প্রকার বাদ বিচার ছাড়াই খসখস করে কাবিন পেপারে সিগনেচার দিয়ে সেই কাগজ কাজীর পিয়ের কাছে দিয়ে যুবরাজ বলে উঠল, তাড়াতাড়ি আমার বইয়ের সিগনেচারের ব্যবস্থা করুন। আবহাওয়া অবস্থা বেশি ভালো না। আমি বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। বহুদিন পর বিয়ে করতে আসছি, মনে অবস্থা বুঝেন না। কাজী পিয়ে তখন মনে মনে বলে উঠল, আচ্ছা নির্লজ্জ তো এই লোক, এভাবে এতগুলো মানুষের সামনে এভাবে কেউ কথা বলে। বিয়ের ভাবনার মাঝেই যুবরাজ বলে উঠল, নির্লজ্জ তো আমি। নিজের বউ নিয়ে টানাটানি কোন সাধু পুরুষ সহ্য করবে বলুন তো দেখি। যুবরাজের এমন কথায় থতমত খেয়ে গেল কাজীর পিয়ে। যুবরাজের দিকে সন্দিহান দৃষ্টি মেলে দৌড়ে কাজীর কাছে চলে এলো সে। এসে কাজীর কানে কানে পিস করে বলে উঠল, কাজী সাহেব, আমার মনে হয় মেয়েটির বাবা মেয়েটিকে জোর করে কোনো পাগল ছাগলের হাতে তুলে দিচ্ছে। পান চিবোতে চিবোতে পানের পিঠ বাইরে ফেলে আঙুলের ডলা দিয়ে খানিক চুন জিব্বায় আগায় নিয়ে চশমার উপর দিয়ে বিয়ের দিকে তাকিয়ে ভারিক্কি ঝনঝন গলায় কাজী সাহেব থমকে উঠলেন। যাকে তুমি পাগল বলছো জানো সে কে? কাজী পিয়ে চমকে উঠে মিনমিন করে তখন বলে উঠল, কে স্যার? তখন কাজী সাহেব বলে উঠলেন, আমি নিজেও জানি না। বলেই কাজী তার কাজে মনোযোগ দিলেন। এদিকে কাজী সাহেবের উত্তর শুনে রেগে আগুন হয়ে কোমরে দুই হাত রেখে কাজের দিকে ক্রু দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল তার বিয়ে। কাবিনের পেপারে রাজ্য সিগনেচার করেছে আরো অনেক আগেই, এখন শুধু বিয়ে পড়ানো বাকি। মিসেস তনুজা তজবি হাতে ফ্যাকাশে মুখে সমানে আল্লাহকে ডেকে চলেছেন, হে মাবুদ, আমার ছেলে মেয়েকে ভালো রেখো তুমি। কোনো বিপদ তুমি আমার সন্তানদের উপর দিও না। বাবা মা হয়ে সন্তানের এমন দুর্ভোগ সহ্য করার ক্ষমতা যে নেই। মিসেস তনুজায় হুঁশ ফিরল সকলে হুড়োহুড়িতে। রাজ্যের বন্ধুরা নাচ গান করতে করতে একটা টকটকে লাল রঙা সামিয়ানার নিচে খুব যত্নের সাহায্যে রাজ্যকে নিয়ে নিচে নেমে আসছে। পর মুহূর্তেই বউ এসেছে বলে পুরো ড্রয়িং রুম অস্থির হয়ে উঠল। বউ এসেছে শুনে যুবরাজের টনক নড়ল। ঘাড় ঘুরিয়ে এক পলকের জন্য রাজ্যকে দেখে সে যেন হার্টবিট মিস করে মুখ চেপে ধরে ঠাই বসে রইল। তার মুখ ফুটে সজোরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। রাজ্য তার গায়ে অফ হোয়াইট রঙের জামদানি জড়িয়েছে, যার জমিন পার আঁচল জুড়ে সোনালি জড়িত সুতার কাজ। সারা শরীরে শোভা পেয়েছে ভারী ভারী স্বর্ণ অলংকার, আর মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। চোখে ডার্ক আইশ্যাডো, ঠোঁটে নুড কালার লিপস্টিক আর হালকা ব্লাসনের টাচ। যুবরাজের কাছে রাজ্যকে সাধারণ কোনো মানবী ঠেকছে না, বরং তার কাছে মনে হচ্ছে, আরে আমার বউ তো পুরো রূপকথায় শেহজাদির মতো সুন্দরী। ইয়া মাবুদ, এত সুন্দর বউ আমার কপালে কেমনে রাখলে তুমি? খুশিতে দেয়ালে মাথা ভারী মারতে ইচ্ছে করছে যুবরাজের। নিজে উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে খুশি খুশি মুখ নিয়ে সাদা সাহিরের উদ্দেশ্যে বলে উঠল যুবরাজ, পাপা, আমার হুড়মতি বউ কত সুন্দর দেখেছো? সাদা সাহির ছেলে এমন বোকা বোকা কথায় আবেগে আপ্লুত হয়ে গোপনে চোখের জল মুছলেন। কতদিন বাদে তিনি তার একমাত্র ছেলেকে এতটা খুশি দেখেছেন মনে করতে পারছেন না। রাজ্যকে নিচে আনা হলে ফুলের তৈরি ছাদনা তলায় বসানো হলো তাকে। এরপর মাঝখানে দেওয়া হলো ধবধবে সাদা রঙের পাতলা পর্দায় বেড়া। সেই বেড়ার ওপর পাশে বসানো হলো যুবরাজকে। সকলের মধ্যে রয়েছে উপচে পড়া উচ্ছ্বাস। কাজী সাহেবকে সাদা সাহির দ্রুত বিয়ে পড়ানো হুকুম দিলেন। শুরু হলো বিয়ে পড়ানোর কাজ। কাজী সাহেব রাজ্যকে কবুল বলতে বললে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল। আর সেই কান্নার শব্দে রেহান মিসেস তনুজার হৃদয় মুচড়ে উঠল। ওটির হৃদয়ে মানুষ রেজান চৌধুরীও আজকে নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়েকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে উঠলেন তিনি। সকলের কান্নায় যুবরাজের চোখ থেকেও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রেহান রাজ্যকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আহত স্বরে কবুল বলতে আদেশ দিল। সেই আদেশ মান্য করে রাজ্য নিভু কণ্ঠে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। সকলে সজোরে আলহামদুলিল্লাহ বলে যুবরাজের মতামত জানতে চাইলে সর্বাধিক খুশি যুবরাজ প্রশস্ত হাসিতে সজোরে বলে উঠল, কবুল কবুল কবুল। অযোধ্যারায় ঝরঝর করে এক নাগারে ঝরে যাচ্ছে ভারী বর্ষণের ধারা। বর্ষণের রাতটুকুতে আরো গভীর রূপ দিয়ে পাল্লা দিয়ে ক্রমাগত গুড়গুড় শব্দে বিদ্যুৎ চমকে যাচ্ছে। নিস্তব্ধ এই রাতে কোনো মানুষের সারা শব্দ পাওয়া তো দূর, একটা পশু পাখিরও নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে না। শহর থেকে খানিকটা দূরে গহীন বনের কাছটায় দোতলা বিশিষ্ট একটি ধবধবে সাদা বাংলো। চারপাশে হরেক পথে গাছের সমাহার, সেই সাথে নয়নাভিয়াম ফুলের মেলা।
দূর থেকে দৃষ্টি দিলে দোতলার দক্ষিণে কামরায় টিমটিমে হলুদ আলোয় অস্পষ্ট ঝলকানি দেখা যাচ্ছে। আর সেই রুমে বধূবেশে আধ হাত ঘোমটা টেনে হাঁটু ভাঁজ করে তার উপর হাতে ভর দিয়ে থুতনি পেতে আঁকি পল্লব মেলে মিষ্টি সুর মূর্ছনা উপভোগ করছে রাজ্য।